আপনাদের যেহেতু আগামীকাল থেকেই জাস্ট গ্রুপ ওয়াইজ ইনপ্লান্ট ট্রেনিং এর যেটা শুরু হবে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে, তো সেটার উপরে আমরা আপনাদের স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। যাই হোক, তো যেহেতু কাল থেকে তোমাদের ইমপ্লান্ট ট্রেনিং শুরু হবে গ্রুপ ওয়াইজ, যাদের কাল আছে ইমপ্লান্ট ট্রেনিং এর উপরে আমরা যে জিনিসগুলো আলোচনা করব মূলত তোমার এই যে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে বেসিক্যালি তোমাদের যেহেতু হবে, তো যে কয়জনের গ্রুপ থাকবে জাস্ট যখনই টাইম শিডিউল দিয়ে আছে, প্রথম কাজ হচ্ছে টাইম মেনটেন করা। প্রথম যে জিনিসটা আছে শুরুর দিন যে কয়জন থাকবে যখনই টাইম দেওয়া থাকে জাস্ট 9টা 9:30 যখনই থাকবে 9টা বা 9:30টায় একেবারে টাইমলি তোমাদের ফার্মাসিউটিক্যালে তোমাদের যে কয়জন সেই কয়জনকে মূলত প্রথম কাজ হচ্ছে টাইমলি পৌঁছানোর পরে তারপরে ফার্মাসিউটিক্যালের অথরিটি যেভাবে তোমাদেরকে গাইডলাইন দেয় সেটার উপরে তোমাদের সম্ভবত 5 দিন, আমি যতটুকু জানি 5 দিন তোমাদের যে ইমপ্লান্ট ট্রেনিং এর মূলত যে ট্রেনিংটা হবে। এখন এই জায়গাটা একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তুমি ইমপ্লান্ট ট্রেনিং করতে যাচ্ছ, একটা জিনিস খেয়াল করতে হবে, তোমাকে হাতে হাতে তারা কিছু করতে দেবে না। জাস্ট তারা যে কাজগুলো করে এই কাজটা তোমাকে দেখতে হবে। বিভিন্ন সেকশনগুলোতে আমরা এগুলো সেকশন ওয়াইজ দেখবো যার আমি ফার্স্ট একটু আলোচনায় করে নিই। একটা ফার্মাসিউটিক্যালে সাধারণত যেসব সেকশন গুলো থাকে, তোমাদেরকে শুরুতেই যাওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে, ধরে নাও ফার্মাসিউটিক্যালে যে জায়গাটায় জিএম ইনচার্জ আছে, সে হয়তো তোমাদেরকে শুরুতেই যে কাজটা করবে, তোমাদেরকে সবাইকে নিয়ে জাস্ট একটা ব্রিফ সেই করবে। তোমাদেরকে এই 5টা দিন সেকশন ভাগ করে শুরুর দিন কোন কোন সেকশনে তোমাদেরকে মূলত দেখানো হবে, দ্বিতীয় দিন কোন সেকশনে, তৃতীয় দিন কোন সেকশনে, চতুর্থ দিন কোন সেকশনে, পঞ্চম দিন কোন সেকশনে, এই জিনিসগুলো তোমাদের শুরুর দিনই জাস্ট একটা আউটলাইন তোমাদেরকে দিয়ে দেবে। দিয়ে তোমাদেরকে জাস্ট ধরে নাও তোমাদেরকে যাওয়ার সময় হয়তো পার্সোনালি একটা প্যাড হোক, একটা খাতা নিজেদেরকে ডায়েরি নিয়ে যেতে হবে। নিয়ে তোমাদেরকে যে সেকশনে যাবা, যে সেকশনে তোমরা দেখবা, এবং প্রত্যেকটা সেকশনে যে সিনিয়র থাকবে, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি যতটুকু বলি, একটা ফার্মাসিউটিক্যালে ধরে না যে কিউ আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা কিউসি আছে, যেটা আমরা কোয়ালিটি কন্ট্রোল বলি যেটা, তারপরে এক হচ্ছে মাইক্রোবায়োলজি যে সেকশনটা আছে, এরপরে যেমন তোমার এক হচ্ছে প্রোডাকশন সেকশন আছে, প্যাকিং সেকশন আছে, ঠিক আছে। প্রত্যেকটা সেকশনে একজন করে সুপারভাইজার থাকুক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকুক, সিনিয়র আছে। তোমাদেরকে ওই সেকশনে যাওয়ার পরে কি করবে, ওয়ার্কাররা যে কাজটা করতেছে তোমরা জাস্ট ওই কাজটা দেখবা, কিন্তু সে তোমাদেরকে কি করবে, একটা ব্রিফ দেবে, এই জায়গায় কতজন এমপ্লয়ার কাজ করতেছে, এরা কি করতেছে। তোমার লিকুইডের ক্ষেত্রে ধরে নাও যে যে জায়গাটা তোমার করা হয়, বিভিন্ন ধরনের সাসপেনশন গুলো, সলিউড গুলো, এই যেগুলো তোমার লিকুইড সিরাপ গুলো আছে, তারপর বিভিন্ন ধরনের ইগুলো আছে, ইনজেকশন টান থেকে শুরু করে লিকুইড যেগুলো সাধারণত তোমার যে জায়গাটায় হয় প্যাকিং হবে, লিকুইড গুলো যে জায়গাটা ভায়ালিং হবে, সে জায়গাটা প্রত্যেক সেকশনে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি যাওয়ার সুযোগ থাকবে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত, কারণ অ্যাসেপ্ট কন্ডিশন মেইনটেইনের একটা বিষয় আছে। লিকুইড এবং যেগুলো কিছু সেনসিটিভ যেগুলো যে প্রোডাক্ট যেগুলো আছে, যে জায়গাটায় তোমাকে স্টেরিলাইজেশন মেইনটেইন করতে হয়, যার কারণে সে জায়গাটা একটা নির্দিষ্ট দূরত্বে হয়তো গ্লাসের বাইরে দাঁড়ায় তোমাকে দেখতে হবে, তোমাকে ভিতরে যাইতে একেবারেই ওই কন্টামিনেশন যাতে না হয় সে পর্যন্ত তোমাকে যাইতে দেবে না। এখন প্রত্যেকটা সেকশনে যাওয়ার পরে তোমাদেরকে ওই সেকশনে সিনিয়র যে সে জাস্ট ব্রিফ তোমাদেরকে বলবে, আমরা এই সেকশনে কি করি, কিভাবে করি, কতজন এমপ্লয়ার আছে,
কি করছি, এখন রানিং কি কাজ চলতেছে, এই জিনিসগুলো মূলত তোমাদেরকে দেখাবে। তা আমরা শুরুতে স্টেপ ওয়াইজ আমরা পেপার লেখার ক্ষেত্রেও আমরা একবারে আমরা আলোচনা করে চলে যাব, কোন কোন সেকশন আছে, কোন সেকশনে কি করা হয় সেটার উপরে আমরা মূলত আলোচনা করব। তা প্রথমে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, তোমাদের দেখে আসার 5 দিন, অর্থাৎ 5 দিন ট্রেনিং শেষ হওয়ার পর থেকে বলে তোমাদেরকে পেপারটা গোছাইতে হবে। তোমাদেরকে যে সুপারভাইজার অ্যাসাইন করে দেবে, যে সুপারভাইজারের আন্ডারে ঘটনা হচ্ছে যে তোমাকে পেপার জমা দিতে হবে, সেই সুপারভাইজারের গাইডলাইন অনুসারে, অনেকে হয়তো ব্যস্ত থাকবে বেশি, অনেকে সময় দেবে না, কিন্তু সেটা তোমাকে নিজ দায়িত্বে করতে হবে। কিন্তু একটা জিনিসই তোমাদেরকে বলেছে, নইলে হয়তো তোমাদেরকে বলবে, এবং আমি তোমাদেরকে আবার একটু বলেও দিই, তোমরা একেবারে 100% কেউ কারোরটা কপি পেস্ট করবা না। কেউ কারোরটা যদি 100% কপি পেস্ট করো, এটার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে, ঠিক আছে? গত বছর আমি যখন দেখছিলাম, কারণ এই পেপার গুলো সব আমার নিজের দায়িত্বে ছিল, আমি অলরেডি মার্ক করছিলাম 7 জন মতো স্টুডেন্ট সম্ভবত, ওদের ব্যাচে তো ছিল টোটাল মনে হয় 26 জন না কতজন, 5 জন অথবা 7 জন স্টুডেন্ট করেছে কি, জাস্ট শুধু তার নামটা চেঞ্জ করা বাদে একেবারে 100% লাইন বাই লাইন একজন গোছাইছে পেপার, জাস্ট ও যে কাজটা করেছে ওয়ার্ড ফাইল থেকে শুধু ওর নামটা চেঞ্জ করেছে, আর কোনো জায়গায় কিছু চেঞ্জ করেন। এবং এমনও করেছে কি, ওর নামও চেঞ্জ করতে ভুলে গেছে। মানে একেবারে এত দায়িত্বহীন হওয়া যাবে না, কারণ এতে একটা তোমার নিজের শিক্ষণীয় যে বিষয়টা আছে, তুমি কি শিখছো, যেগুলো তো শিখে আসছে সেটা তো তোমার অলরেডি, যেটা শিখে আসছো তুমি অলরেডি ফার্মাসিউটিক্যালে, তুমি যে কয়দিন তোমাকে ব্রিফ দেখার সুযোগ হয়েছে, বিভিন্ন সেকশনে ঘুরলে দেখলে, প্রত্যেক সেকশনে সিনিয়ররা যে ধরনের ইনস্ট্রাকশন যেগুলো দিয়েছে, যে গাইডলাইন গুলো দিয়েছে, গাইডলাইন গুলো থেকে তুমি অবশ্যই একটা আইডিয়া তোমার ভিতরে জেনারেট হবে। তুমি শিখলে ভালো কথা, কিন্তু তুমি যে পেপারটা, তুমি যে রিপোর্টটা জমা দিলে, এটা তোমার নিজের রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমি কি দেখলাম, কি শিখলাম, কি শুনলাম, জাস্ট ওই অনুসারে আমাকে পেপার জমা দিতে হবে। এখন সবাই যদি একই জিনিস দেয়, তাহলে তার নাম্বার তো সবাইকে একই দেওয়ার কথা, কিন্তু বাস্তবে তো আসলে হয় না। কারণ এই জায়গায় বলা হয়েছে যে তোমাকে এটা 3 ক্রেডিটের কোর্স, এটা 100 মার্কের একটা কোর্স, 100 মার্কের মধ্যে তোমাকে এভালুয়েট করতে হবে। এখন এভালুয়েশনটার মাঝে তুমি যে পেপার দিছো, পেপার জমা দিচ্ছ, পেপারের উপর একটা মার্ক থাকে। তুমি যে প্রেজেন্টেশন দিবা, তুমি যে প্রেজেন্টেশনের যে স্লাইডটা দিবা, এটা সম্পর্কে আমি শেষে 2-1 মিনিট আলোচনা করব। সাথে তুমি যে এই যে ইমপ্লান্ট ট্রেনিং করে তুমি কি শিখেছো, এটার উপরে তোমার বেসিক, তোমার ওই প্রেজেন্টেশন চলাকালীন হয়তো দেখা যাচ্ছে তোমার থাকবে, পরীক্ষা কমিটি যারা থাকবে, তারপরে এক হচ্ছে ডিপার্টমেন্টের টিচাররা ইন্ডিভিজুয়ালি হয়তো 2-1টা প্রশ্ন তোমাকে এর উপরে করবে। সবকিছু পারফরমেন্সের বেসিসে মূলত তোমাকে এটা নাম্বার দেওয়া হবে, যার কারণে তোমাকে নিজের একটা কেয়ারফুল একটা থাকতে হবে। সবাই ঘটনা হচ্ছে চেষ্টা সবাই করে, কিন্তু সবাই তো আর ফার্স্ট হয় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন তোমার প্ল্যান থাকতে হবে কি, আমি থিওরি পরীক্ষা কি দিছি এটা ম্যাটার না, আমি সেমিস্টার ফাইনাল কোর্স ভাইবা কি দিলাম কি এটাও ম্যাটার না, আমি এই কোর্সে ফার্স্ট হব। আমার নিজের নিজের ঘটনা আছে যে একটা থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে, এটা সেভাবে জাস্ট যেহেতু সামনে একটা কোর্স আছে, তোমরা প্রস্তুতি নিও ওইভাবে। তো শুরুতেই আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, যেমন পেপারের বিষয়ে, পেপার যখন তুমি লিখতে যাবা, তুমি যে কাজটা করবা, আমি জাস্ট ডেমো একটা পেপার আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল, আমরা নর্মালি যে কাজটা করি, শুরুতে অবশ্যই তুমি কি জমা দিচ্ছ, এটা একটা রিপোর্ট জমা দিচ্ছ। কিসের রিপোর্ট? ইমপ্লান্ট ট্রেনিং, ঠিক আছে? যে প্রতিষ্ঠানে দিচ্ছ, জাস্ট সেই প্রতিষ্ঠানে তুমি একটা কি দিলে, একটা ফটো দিয়ে দিলে যে এই প্রতিষ্ঠানে আমি কাজ করছি, ভালো কথা। প্রতিষ্ঠানের নাম থাকলো, তার নিচের দিক থাকবে যে জিনিসটা, সেটা হচ্ছে যে ব্যক্তির নাম। ব্যক্তির নামটা সাধারণত নর্মালি যে কাজটা করা হয় সেটা হচ্ছে তোমার এক্সামিনার কপি হোক, বা তোমার এক্সামিনার কপিতে কমপক্ষে যে কাজটা তোমাদের টোটাল কপি দিতে হবে, ধরে নাও 5টা কপি। 5টা কপির মধ্যে একটা থাকবে তোমার সুপারভাইজার কপি, একটা তোমার কপি, একটা ডিপার্টমেন্টের কপি, একটা সেমিনারের কপি, এই একটা থাকবে হচ্ছে তোমার লাইব্রেরির কপি, আর একটা থাকে সম্ভবত যদি কো সুপারভাইজার থাকে, নইলে আরেকটা থাকে এক্সটার্নাল এক্সামিনার হিসাবে। অর্থাৎ
এটা হচ্ছে দিতে হবে তোমরা ইমপ্লান্ট ট্রেনিং করছো যে জায়গাটায় ওই প্রতিষ্ঠানের যারা মূলত ঘটনা আছে যে তোমাদেরকে ট্রেনিংটা করাবে তাদের জন্য একটা কপি। মোট টোটালি তুমি যে 5টা কপি দিবা, একটা কাজ করতে হবে কমপক্ষে একটা কপি এক্সামিনার কপি, এটা ফাইনালি ডিপার্টমেন্ট থেকে যেটা ইনস্ট্রাকশন দেয় সেটাই করো। একটা বা দুটো কপি, একটা এক্সামিনার কপি এবং একটা ফার্মাসিউটিক্যালে জমা দিবা যে কপি, এই দুটো কপি থাকতে হবে ব্ল্যান্ড কপি। এই কপি তো তুমি সাবমিটেড বাই লিখবা, কিন্তু তুমি তোমার নামটা উল্লেখ করার দরকার নেই। তুমি জাস্ট যে কাজটা করবে এক্সাম রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাচ নাম্বার, তারপরে তুমি আর কোনো ইনফরমেশন নাই, এটাই না, জাস্ট সাবমিটেড বাই, এক্সাম রোল এত, রেজিস্ট্রেশন এত, ব্যাচ এত, সেশন এত, এই কথাটা থাকলেই হবে সাবমিটেড বাইয়ের ক্ষেত্রে। তারপরে নিচের দিকে আমরা টপ পেজে যে কাজটা করি, একেবারে নিচের দিকে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম থাকে, ফ্যাকাল্টির নাম থাকে, বিশ্ববিদ্যালয়ের নাম থাকে, লোকেশনটা দিয়ে জাস্ট সাবমিশন ডেটটা থাকে। এই জিনিসটা তোমরা একেবারে টপ পেজটা তৈরি করবা এভাবে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ওই সিমিলার কপিটাই, ওই সিমিলার পেজটাই মূলত যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে 2 নম্বর পেজ, অর্থাৎ একেবারে টপ পেজটা থাকবে তোমার বাইন্ডিং পেপারের উপরে। আমরা সাধারণত যে বইগুলো করি বইগুলোর উপরে থাকবে সাধারণত এই পেজটা। আর 2 নম্বরে আমরা যে পেজটা একেবারে শুরুতে যে কাগজের উপরে যে পেজটা থাকবে এই পেজে এটা দিই। এইটাতে যে জিনিসটা থাকবে কি তোমার ফার্মাসিউটিক্যালের না, এই জায়গাটায় জাস্ট বিশ্ববিদ্যালয়ের লোগোটা সাধারণত এই জায়গাটা দেওয়া হয়। কথা সবই একই থাকবে, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে করছি জাস্ট বিশ্ববিদ্যালয়ের লোগো। এই জায়গায় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তুমি কার আন্ডারে কাজ করছো। যদি তোমার সুপারভাইজার একজন থাকে তাহলে সুপারভাইজারের নামই দিলে, তার পদবি দিলে, ডিপার্টমেন্টের নাম, প্রতিষ্ঠানের নাম, তোমার কি প্রতিষ্ঠানের লোকেশন, তারপরে সিমিলারলি নিচে ডিপার্টমেন্টের নাম, ফ্যাকাল্টির নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, এরপরে থাকবে কি প্রতিষ্ঠানের লোকেশন। এই জায়গাটায় অনেক স্টুডেন্ট যে কাজটা করে একটু কেয়ারফুলি করো, সেটা হচ্ছে যে আর সুপারভাইজারের নামই ভুল লেখে, তার পদবি ভুল লেখে। এই জিনিসগুলো বলো একটু নেগেটিভলি ঘটনা আছে যে দেখা হয় এবং দেখে, এটা একটু সেন্সিটিভ ভাবে একটু মাথায় রেখে টিচারের নামটা নিয়ে যেন ভুল না হয়। তুমি চাইলে এটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো, টিচারের নাম, পদবি। গত বছর এমন হয়েছে আমি দেখছি একজন টিচার ডিপার্টমেন্টে চাকরি করে লেকচারার হিসেবে, তার পদবি মনে হয় জায়গায় লিখেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এইসব ধরনের ভুল টুল করা দরকার নেই, এগুলো যেন না হয়। এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশনে সাধারণত যে কাজটা করা হয় তোমরা একটু খেয়াল রেখো, সার্টিফিকেশনে সাধারণত তোমার শুধুমাত্র সুপারভাইজার হলেই হবে, এই জায়গাটাই মানে বেশি করেছে। সার্টিফিকেশনের জাস্ট যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে শুধু সুপারভাইজারই মানে এক কথা হচ্ছে যে সার্টিফাই করবে যে এ আমার আন্ডারে ইমপ্লান্ট ট্রেনিং করছে এই প্রতিষ্ঠানে, এত তারিখ থেকে এত তারিখ করছে, যদি সম্ভব হয় সেটা বলা যায়। আর সাথে আর একটা জিনিস হয়তো এই জায়গাটা উল্লেখ থাকবে যে তার অনার্সের তার একটা কোর্সের ডিগ্রি ফুলফিলমেন্ট করার জন্য সে ঘটনা আছে যে এই কোর্সটা কমপ্লিট করছে এবং সে পেপারটা জমা দিয়েছে। তার এই পেপারের কোনো পার্ট, কোনো অংশ অন্য কোনো ডিগ্রির জন্য এটা ইউজ করা হয় নাই, বা অন্য কারোর পেপার থেকেও এটা কি করা হয় নাই। তোমার এক কথায় হচ্ছে যে কপি বলতে আমরা সাধারণত যেটা বুঝি কপি করা হয় নাই। এই জিনিসগুলো জাস্ট সুপারভাইজার সাধারণত ডিক্লেয়ার করবে, ঠিক আছে। এই জায়গাটাই আমরা যেটা দেখছি এটা একটু একটু ইয়ে আছে, সেটা হচ্ছে শুধু সুপারভাইজার ডিক্লেয়ার করলেই হবে, হেডমেটের দরকার নেই। এটা যাবে তোমার সার্টিফিকেশনের পেজ। তারপরে একটা জিনিস ডিক্লিয়ারেশন যাবে জাস্ট স্টুডেন্ট, স্টুডেন্টই ওই কথা বলবে যে আমি এই যে রিপোর্টটা জমা দিলাম এই রিপোর্টটা এই ডিপার্টমেন্টের, আমি এই ডিগ্রির জন্য আমি এই কাজটা এই ট্রেনিংটা নিয়েছি এই প্রতিষ্ঠানে নিয়েছি, আমি এই রিপোর্টের কোনো অংশ আমি অন্য কোনো ডিগ্রির জন্য ব্যবহার করি নাই, অন্য কারোর কপি থেকে অনুসরণ করি নাই, অন্য কারোর কপি থেকে আমি ঘটনা আছে যে মানে কারোর অনুমতি ব্যতি রেখে আমি কোনো ছবি বা কোনো অংশ আমি ব্যবহার করি নাই। জাস্ট এই ধরনের একটা কথাবার্তা থাকে। সফট কপি থেকে সাইনে দেওয়া নেই। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশনের বিষয়টা একজন
তার নিজস্ব ভাবে কেউ ডেডিকেশনে কেউ তার টিচারকে উল্লেখ করতে পারে, তার পিতামাতাকে উল্লেখ করতে পারে, ভাই বোনকে উল্লেখ করতে পারে, যে যার খেয়াল খুশি এটা করতে পারে, এটা কোনো বিষয় না। ডেডিকেট আমি জাস্ট আমার এই কাজটা আমি আমার টিচারদের বা আমার প্যারেন্টস তাদেরকে আমি ডেডিকেট উৎসর্গ করলাম, যারে বলে এক কথায়, ঠিক আছে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্টের একটা বিষয়। অ্যাকনলেজমেন্ট এই জায়গাটায় তোমরা একটা জিনিস খেয়াল করবে, অ্যাকনলেজমেন্টে সাধারণত বেশি হাজিবাজি গদ্য কথাবার্তা উল্লেখ করে সময় নষ্ট না করে তোমরা যে কাজটা সেটা হচ্ছে এক পেজের ভিতরে যে কাজটা করতে হবে, উপর অ্যাকনলেজমেন্ট থাকবে। প্রথমে দেখা যাচ্ছে ধরে নাও অলমাইটি গড, অলমাইটি আল্লাহ, অনেক কথা অনেকেই লেখে যে ঘটনা আছে যে তার আসলে সহযোগিতা তার এই না হলে হয়তো আমরা কাজটা করতে পারতাম না। এরপরে থাকবে যে আমার এই সুপারভাইজার আমাকে যদি সে গাইডলাইন না দিত তাহলে হয়তো আমি এভাবে করে রিপোর্টটা জমা দিতে পারতাম না। সুপারভাইজারের নাম থাকবে, বিভাগীয় প্রধানের নাম থাকবে, আর সাথে তোমার এই যে এটা মূলত তোমাদের ইমপ্লান্টেশন করতে চাচ্ছ, যদি কোনো ব্যক্তির ইনস্ট্রাকশন পেয়ে থাকো, তোমার ডিপার্টমেন্টের টিচার হতে পারে, অন্য যে কোনো জায়গায় যে কেউ হতে পারে, আমার কাউকে তেলবাজি করার জন্য দিতে হবে এমন কোনো কথা নেই। ডিপার্টমেন্ট সুপারভাইজার তোমার হেড, এই দুজন ব্যক্তি থাকলেই হবে। আর যদি অন্য কোনো শিক্ষক যদি তোমার কোনো পরামর্শ দিয়ে থাকে তুমি তাইলে তাকে ইউজ করতে পারো। আর এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালের মূলত তোমার এক হচ্ছে যে বলো, যদি জেনারেল ম্যানেজার থাকে, ম্যানেজিং এডিটর থাকে, যারা অলরেডি তোমার এই ট্রেনিং এর ক্ষেত্রে বিভিন্ন ভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, গাইডলাইন দিয়েছে, বিভিন্ন সেকশনে সে স্টাফও হতে পারে, হয়তো তোমাদেরকে বিভিন্ন ধরনের এই ট্রেনিং এর বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন যাদের কাছ থেকে পাইছে তাদের নামটা উল্লেখ থাকলেই হবে, যে তাদের সহযোগিতা না হলে হয়তো আমি এই কাজটা এভাবে কমপ্লিট করতে পারতাম না, আমি তাদের উপর কৃতজ্ঞ। ভালো কথা যায় এই ধরনের কথাবার্তাগুলো। এখন ব্যক্তির নামটা চেষ্টা করবা যেন ভুল না হয়, এটা অবশ্যই মাথায় রেখে ব্যক্তির নাম এবং তার পদবি, ব্যক্তির নামটা বোল্ড করে দিও, পদবিটা এই জায়গায় যেমন ফুয়াদ হোসেন, ডক্টর ফুয়াদ হোসেন, ডক্টর ফুয়াদ হোসেনের আগে বলো এমডি আছে, এমডি, এটা ভুল করেছে, ডক্টর এমডি ফুয়াদ হোসেন। এখন কাজ হচ্ছে যে এই ধরনের ভুল টুলগুলো এগুলো যেন না হয়, যে একটু মাথায় খেয়াল রাখো। লাস্ট এই জায়গাটায় তোমার নামটা থাকবে, নিচে নামটা দেয় নাই, তোমার কমপক্ষে শুধু নামটা থাকবে, পুরো নামটা। এরপরে থাকবে তোমার কন্টেন্ট, তুমি টোটালি এই পেপারের ভিতরে কি কি জিনিস তুমি উল্লেখ করছো, কি কি জিনিস তুমি টোটালি তোমার উল্লেখ করছো, সেগুলো একদিকে সিরিয়াল থাকবে, একদিকে ঘটনা আছে তোমার টপিক নেম দিতে পারো, নইলে ডেসক্রিপশন দিতে পারো, আর একদিকে পেজ নাম্বার, কোন পেজে কি আছে। ইন্ট্রোডাকশন আছে তোমার 1 নম্বর পেজে, ভালো কথা, পারপোজ অফ দ্য ট্রেনিং তুমি কেন করছো, তারপরে এক হচ্ছে কোম্পানি, তুমি যে জায়গায় কাজ করছো তার একটা প্রোফাইল, কত সালে এস্টাবলিশড হয়েছে, তারা কি কি ধরনের প্রোডাক্ট, তার উপর একটা ব্রিফ তুমি দিলে। তারপরে এক হচ্ছে ওয়ার্ক শিডিউল আছে, ডিপার্টমেন্ট গুলোর নাম থাকবে 6 নম্বরে। এখন যে যে বিষয়গুলো তোমার এইগুলো থাকবে, প্রত্যেক পেজ ওয়াইজ ঘটনা আছে, কত থেকে কত নাম্বার পেজে আছে সেটা তোমার কন্টেন্টে উল্লেখ করতে হবে। এখন কন্টেন্ট তুমি চাইলে এক পেজে যেমন কন্টেন্টটা দিয়েছে জাস্ট এক পেজে তুমি কন্টেন্ট থাকলেই হবে, অসুবিধা নেই। এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে এই জায়গাটায় তুমি যে ফিগার গুলো, এই পেপারের ভিতরে যে ফিগার গুলো থাকবে বিভিন্ন সেকশনের বিভিন্ন ডিপার্টমেন্টের, তোমার এই জায়গাটায় এক হচ্ছে যে কিউএ বলো, কিউসি বলো, মাইক্রোবায়োলজি বলো, তোমার কোডিং সেকশন বলো, ব্লেন্ডিং বলো, ক্যাপসুল বলো, ঠিক আছে, ট্যাবলেট বলো, যে যে সেকশন থেকে তোমরা সম্ভব হয় কিছু ফটো কালেকশন করা, তোমাদের ট্রেনিং এর মাঝে তোমরা হয়তো তোমাদের মোবাইল থেকে তোমরা কিছু ফটো নিয়ে নিলে, যে ফটোগুলো নিয়েছো ওই ফটোগুলো তোমার পেপারে ইউজ করবা, সেগুলো লিস্ট অফ ফিগার আকারে এক হচ্ছে এই জায়গাটায় তোমরা হয়তো ওইভাবে চাইলে একটা বক্স আকারে বানায় দিয়ে যে ফিগার নাম্বার, ডেসক্রিপশন, পেজ নাম্বার, এভাবে করে জাস্ট ঘটনা হচ্ছে যে তোমরা ফিগার নাম্বার এই লিস্ট অফ ফিগারের ক্ষেত্রে এটা দিতে হবে। লিস্ট অফ টেবিল এটা চাইলে ইন্ডিভিজুয়ালি দুটো পেজে থাকাটা বেটার। লিস্ট অফ টেবিলও সিমিলারলি প্রথমে আসছে টেবিল নাম্বার, ডেসক্রিপশন, পেজ নাম্বার দিয়ে যে টেবিলগুলো থাকবে এই টেবিলগুলো এভাবে দিতে হবে। এখন এই জায়গাটা একটা জিনিস আমি কিছু ভুল ধরেই বলি, একটা জিনিস খেয়াল রাখো, সিমিলারিটিস থাকতে হবে। ফিগার নাম্বার দেশে একটা ক্লোন দেশে, ক্লোন দেওয়ার পরে ডিপার্টমেন্ট অফ জিপিএল, ভালো কথা। এখন দেখো ক্লোনের পরে কিছু কিছু জায়গায় ঘটেছে, এই যে ফিগার 7 এর পরে ক্লোনের পরে স্পেস দেয় নাই, ফিগার 8 এর পরে ক্লোনের পরে স্পেস দেয় নাই, 10 এর পরে স্পেস দেয় না, এটা একটা ভুল করেছে, এটা বলে ভুল করা ঠিক হয় নাই। সাথে
এই জায়গাটায় পেজ নাম্বার বসাতে যে দেখো 6 এর পরে ইউরোর বুক নট ডিফাইন। ও যখন এই কপিটা পাঠাইছে আমার সফট কপি, ওর হয়তো উচিত ছিল চেক করে দেখে নেওয়া। এই যে এই জায়গাটা পেজ নাম্বার বসাতে যাও, পেজ নাম্বার না বসায় কি বসাইছে, যখন পিডিএফ করেছে তখন ঘটনা আছে ভুল আসছে। লিস্ট অফ টেবিলের ক্ষেত্রে সিমিলারলি দেখো টেবিল 1 এর পরে ক্লোনের পরে একটা স্পেস দিয়েছে, 3 4 5 6 7 8 কোনোটার পরে ক্লোনের পরে কোনো স্পেস নেই। আমার থাকতে হবে সিমিলারিটিস। তুমি টেবিলের হেডিং যেগুলো দিয়েছো তুমি চাইলে প্রথম ওয়ার্ড যেটা ট্রেনিং শিডিউল ডিউরিং দ্য ইন প্ল্যান ট্রেনিং, তুমি চাইলে শুধুমাত্র ট্রেনিং এর যেহেতু ক্যাপিটালাইজ করেছো বাদ বাকি তুমি স্মল লেটার দাও, অসুবিধা নেই, শুধু নাউন বাদে স্মল লেটার দাও। কিন্তু এ যেহেতু শিডিউল দিয়েছে তাহলে ডিউরিংটা ওর উচিত ছিল কি ই দিয়া ক্যাপিটাল করা, কিন্তু সে বলে করে নাই। তারপরে দেখো স্পেসিমেন অফ মেশিনারি ইউজড অফ সেকেন্ড সেকশন, ওই স্পেসিমেন অফ মেশিনারি এই দুটোর ক্ষেত্রে ক্যাপিটালাইজড করেছে, ওর ইউজড সেকেন্ড সেকশন এই তিনটা জায়গায় বলে স্মল স্মল দিয়ে রেখেছে, কিন্তু বললো সিমিলারিটি মেনটেন করে নাই। যার কারণে নাম্বারিং এর ক্ষেত্রে এগুলো বললো সবকিছু দেখা হয়। তোমরা নিজেরাও হেডিং গুলোর ক্ষেত্রে শুধুমাত্র মেইন ওয়ার্ড যেটা একেবারে শুরুর ওয়ার্ডটাকে যদি ক্যাপিটাল দাও বাদ বাকি তুমি স্মল লেটার দিতে পারো উইদাউট নাউন, সমস্যা নেই। যেমন জিপিএল এটা প্রতিষ্ঠানের নাম, এটা নাউন দেবা। হ্যাঁ, এইচভিএসসি তুমি ক্যাপিটাল দেশা সিস্টেম ছোট আছে, অসুবিধা নেই, এটা একটা সিমিলারিটি মেইনটেইন করতে হবে। এরপরে দেখো দিস আছে অ্যাব্রিভিয়েশন। এই যে অ্যাব্রিভিয়েশন দিয়েছে, অ্যাব্রিভিয়েশনে জাস্ট যে কাজটা করা হয় তোমার পেপারের ভিতরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যদি তুমি বারবারই গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল লেখো তাহলে তোমার কি হবে, তোমার অনেক মানে জায়গা বেশি লাগবে। যার কারণে তুমি একবারই গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল লিখে ব্র্যাকেটে হয়তো লিখে দিলে জিপিএল, সিমিলারলি গণস্বাস্থ্য কেন্দ্র জিকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, যেটা তুমি শুরুতে আগে অ্যাব্রিভিয়েশন আকার ইউজ করে গেছো, পরবর্তীতে তুমি শুধুমাত্র শর্টলি লিখবা জিপিএল WHO জিকে এভাবে করে লিখে যাবা, তাহলে তোমার পেজ নাম্বার কম থাকবে। এবং এই জায়গাটা অলওয়েজ তোমরা চেষ্টা করবা পেজ সেটআপের ক্ষেত্রে সব দিকেই প্রয়োজন অন দিবা, 1 ইঞ্চি করে দিবা, টপ বটম রাইট লেফট সব জায়গায় গঠন আছে 1 ইঞ্চি, এবং লাইন স্পেস প্রয়োজন 1.5 এর বেশি দেওয়া দরকার নেই। এখন ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে একটা জিনিস, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেটা লিখছে, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এই যে ইমপ্লান্ট ট্রেনিং জিনিসটা কি, ইমপ্লান্ট ট্রেনিং এর আসলে বেনিফিট কি, ইমপ্লান্ট ট্রেনিং কেন আমরা করি, এই সব সম্পর্কে তুমি জাস্ট কি করবা, তুমি চাইলে ইমপ্লান্ট ট্রেনিং এর উপর যদি তুমি ইন্ট্রোডাকশনের মধ্যে যদি কোনো কথা এমনও থাকে যে এই কথাটা কোনো ইসের সায়েন্টিস্ট বলো কোনো রিসার্চারের ঘটনা আছে যে তুমি তার থেকে ইউজ করছো, তুমি রেফারেন্স ইউজ করবা, অসুবিধা নেই। ইন্ট্রোডাকশনের ভিতরে রেফারেন্স ইউজ করলে সেটা তুমি শেষে রেফারেন্সের ভিতরে দিয়ে দিবা। তাছাড়া নর্মালি ইমপ্লান্ট ট্রেনিং এ তোমার রেফারেন্স না দিলেও হবে, অসুবিধা নেই। তো ইন্ট্রোডাকশনের ভিতরে ধরে নয় এক পেজের মধ্যে ব্রিফ কথাবার্তা গুলো থাকবে, ইমপ্লান্ট ট্রেনিংটা কি, কেন আমরা করি, এই বিষয় সম্পর্কে জাস্ট এক পাতায় ইন্ট্রোডাকশন থাকবে। এরপরে পারপোজ অফ দ্য স্টাডি, তুমি কেন ইমপ্লান্ট ট্রেনিংটা করলা, এই ইমপ্লান্ট ট্রেনিংটা তোমার একটা কোর্স ওয়ার্ক ছিল তোমার ডিপার্টমেন্টের, এটা একটা কথা থাকবে, তুমি কোথায় করছো এবং এই জিনিসটা করার পরে তুমি কি শিখলা, তুমি কি শেখার জন্য মূলত তুমি সাধারণত ইমপ্লান্ট ট্রেনিংটা করতে যাচ্ছ। এই যে পারপজ, এই পারপজটা জাস্ট তুমি চাইলে পয়েন্ট আউট করেও শুরুতে মেইন হেডিংটা দিয়ে বাদ বাকি পয়েন্ট আউট করে তুমি হয়তো 5-7টা পয়েন্টেও তুমি লিখতে পারো পারপজ অফ দ্য ট্রেনিং। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোম্পানি প্রোফাইল। এই যে প্রতিষ্ঠানে তুমি তোমার ইমপ্লান্ট ট্রেনিং এর কাজটা করছো, জাস্ট এই কোম্পানি কত সালে শুরু হয়েছে, তারা কি করছে, কতগুলো প্রোডাক্ট তৈরি করছে, এটা সম্পর্কে জাস্ট কোম্পানি সম্পর্কে তুমি কিছু কথা বললে। কোম্পানি সম্পর্কে এটা ফলো করতে হবে সেটা আমি বলি নাই, জাস্ট জিনিসটা আছে যে যেমন মিশন ফর এ হেলথ নেশন এ লিখে দে, মিশন ফর এ হেলথ নেশন কোম্পানির প্রোফাইলে তো এই আসার কথা না। কোম্পানির প্রোফাইলে আসবে কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারা কত ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে, এই কোম্পানির লক্ষ্য উদ্দেশ্যটা কি, এইসব ধরনের কথাবার্তা থাকবে তোমার কোম্পানির প্রোফাইলের ভিতরে। তারপরে অবজেক্টিভস, যে জিনিসটা দেখছে যে আসলে এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যটা কি, অবজেক্টিভস অফ কে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন জিনিসটা আছে কি গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড একবারে জিপিএল দেশে পরে বা পরবর্তীতে আবার গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটে গেলেন, তাহলে তোমার জিপিএল লিখে লাভটা কি হলো, তুমি একবারে জিপিএল লিখে পরবর্তী ক্ষেত্রে তুমি ঘটনা আছে কি করবা শুধু জিপিএল,
শর্ট নামটা ইউজ করবা, বারবারই ইউজ করা দরকার নেই। এই জায়গাটা একটা জিনিস দেখো, কোম্পানির অবজেক্টিভস এর মধ্যে যাবে আসলে কোম্পানি প্রতিষ্ঠা কেন হলো, কিসের জন্য হলে, আসলে কোম্পানি কি করে যাচ্ছে। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের জন্য আমরা একটা জিনিস বলতে পারি, তারা কি করে, তারা একটা কোয়ালিটি এনশিওর করতে চাই, একটা প্রোডাক্টের দামটাও গঠন আছে, একটা নির্দিষ্ট রিজনেবল প্রাইস রাখতে চাই, এবং সবাই যেন গঠন আছে এই কোম্পানির তোমার এই ওষুধটা সহজলভ্য ভাবে যেন বাজার থেকে ক্রয় করতে পারে। এইসব তোমার শ্রেণী বৈষম্য যেন না হয়, মানুষ যেন সহজে মানে ধনী দরিদ্র সবাই যেন একটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট যেন পায়। এইসব জিনিসগুলো মূলত অবজেক্টিভস এর ভিতরে যাবে। তারপরে যাবে তোমার আছে এট এ গ্যালেন্স, বলতে প্রতিষ্ঠানের তুমি প্রোফাইলটা দিয়ে দিলে, কত সালে এই জায়গায় লিখেছে, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ও প্রতিষ্ঠানের লোকেশনটা, কতগুলো এমপ্লয়ার আছে। এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, কোলনের পরে দেখো একটা স্পেস দিতে, বাদ বাকি দুটো যায় নাই, কিন্তু তোমরা অবশ্যই এটা একটা সিমিলারিটিস মেনটেন করবা। ট্যাবলেট ঘটনা হচ্ছে যে কি কি ধরনের প্রোডাক্ট তারা সাধারণত তৈরি করে, এই পর্যন্ত মানে তারা অ্যানুয়ালি কতগুলো করে ট্যাবলেট বানায়, তাদের ক্যাপাসিটি কতটুকু, কোন ধরনের প্রোডাক্টের অ্যানুয়াল ক্যাপাসিটি কতটুকু, এইসব জিনিসগুলো সাধারণত তোমার দিয়ে আছে কোনে, এই জায়গাটায় একটা প্রোফাইল দিয়ে আছে। এর নিচে দিয়ে আছে দেখো ওয়ার্কিং শিডিউল। এই যে তোমার ট্রেনিংটা যে কয়দিন ধরে করছে, এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা এখন 8:30 থেকে 4:30 পর্যন্ত হয়েছে। ওরা যে 7 দিন করছিল, 1 2 3 1 2 4 5 6 7 6 দিন, এই যে 6 দিন, প্রথম দিন তারা কি করছে, স্টেরাইল সেকশনে সাধারণত ই করছে, 2 নম্বরে প্যাকিং র ম্যাটেরিয়াল, তোমার 3 নাম্বার তৃতীয় দিনে কোয়ালিটি কন্ট্রোল, চতুর্থ দিনে লিখেছে কোয়ালিটি কন্ট্রোল, চতুর্থ দিনে হয়তো জায়গা কোয়ালিটি অ্যাসুরেন্স হওয়া দরকার ছিল, লিখেছে কোয়ালিটি কন্ট্রোল। তারপরে তোমার পঞ্চম দিনে টিসিএস অ্যান্ড লিকুইড, ষষ্ঠ দিনে মেইনটেনেন্স অ্যান্ড অ্যানালাইসিস, প্রতিষ্ঠা ডায়ালাইসিস মেইনটেনেন্স সেকশনটা এবং ঘটনা আছে ডায়ালাইসিস সেকশনটাই কোন জায়গায় কি করে, এই জায়গাটা দিতে। এখন এই যে টেবিল, একটা জিনিস তোমরা খেয়াল রেখো, টেবিলের হেডিং কখনো নিচে হয় না, টেবিলের হেডিংটা অবশ্যই, তুমি যদি এটাকে টেবিল বলতে চাও তাহলে টেবিলের হেডিং যাবে উপরে, টেবিলের হেডিংটা অলওয়েজ যাবে উপরে, এটা একটু খেয়াল করো। এরপরে যে জিনিসটা দিয়েছে দেখো, ডিপার্টমেন্ট অফ জিপিএল, এই যে জিপিএল বলা হচ্ছে, জিপিএল এর কোন কোন সেকশন গুলো আছে, কোন সেকশনে কি হয় তার একটা ওভারভিউ, সাধারণত একটা আউটলাইন দিয়েছে, একটা ফিগার। এই যে ফিগারের শেষের দিক, এই যে ফিগারটা যে সোজাসুজি দেখা যাচ্ছে, উচিত ছিল কি মেইনটেনেন্সের নিচেই মাঝামাঝি ফিগারের এইটা থাকবে, এই সোজাসুজি। এবং এই যে ফিগারটা দেখো, ফিগারের কালার, ফিগার লিখেছে, ফিগারের কালারটা অবশ্যই তোমার এই ধরনের দেওয়া দরকার ছিল, ফিগারের কালার বিলাক হবে। তুমি চাইলে টেবিল 1 দিয়ে কোলন পর্যন্ত এতটুকু তুমি বোল্ড করেও দিতে পারো। এবং এর টাইটেলটা অবশ্যই আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, একটা সিমিলারিটিস মেনটেন করতে হবে। প্রথমে যদি তুমি ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল দাও, ক্যাপিটাল দিয়ে শুরু করো, পরবর্তী তুমি স্মল লেটার দাও, উইদাউট নাউন নট ম্যাটার, ঠিক আছে। এরপরে তোমার ফিগারের ক্ষেত্রেও ঘটনা আছে যে তুমি অবশ্যই ব্ল্যাকে রাখবা, তুমি ফিগার 1 দিয়ে কোলন পর্যন্ত বোল্ড করে দিলে, পরবর্তীতে টাইটেলটা নরমাল ফর্মে তুমি রাখলে। এরপরে যে কাজটা করছে সেটা হচ্ছে ওয়্যার হাউস। শুরুতে এরা গেছে, ওয়্যার হাউস বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্টোর। প্রথমে কি হয়, বিভিন্ন ধরনের যেসব প্রোডাক্ট গুলো সাধারণত র ম্যাটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্যাকেজিং থেকে শুরু করে যত জিনিস ইউজ হবে, সবগুলো সাধারণত কি করা হয়, একটা সেকশনে সাধারণত শুরুতে নিয়ে এসে ওয়্যার হাউসে রাখা হয়, রেখে প্রথমে কি করা হয়, তার কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলটা করা হয়। কোয়ালিটি অ্যাসুরেন্সে জাস্ট দেখা হয় যে যেভাবে ঘটনা আছে যে এটার কি দিয়েছিল, কোটেশন দিয়েছিল, যেভাবে এটা মানে বিভিন্ন ধরনের সাপ্লায়ারের কাছ থেকে সাধারণত তোমার রিকোয়ারমেন্টটা দিয়েছিল, যেটাকে আমরা কোটেশন বলে থাকি, সেই অনুসারে ঠিক আছে কিনা, তার কোয়ালিটি ঠিক আছে কিনা, এই জিনিসটা প্রথমে ওয়্যার হাউস থেকে সাধারণত এনশিওর করা হয়। আমি এই যে ধরে না প্যাকেজিং এর যে পেপারটা, পেপারের সাইজ ঠিক আছে কিনা, তার প্রিন্ট ঠিক আছে কিনা, তার লেবেলিং ঠিক আছে কিনা, অর্থাৎ যদি কোনো র মেটেরিয়াল হয়, র মেটেরিয়ালের ওয়েট ঠিক আছে কিনা, র মেটেরিয়ালের কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো প্রথম কাজ আছে ওয়্যার হাউসে জায়গায় স্টোর করে এই জায়গা থেকে চেক করা। এই জায়গা থেকে যদি সবকিছু ঠিক থাকে, এই জায়গা থেকে রিলিজ করার পরে তারপরে এবার চলে যাবে কোথায়, তোমার বিভিন্ন প্রোডাকশন সেকশন।
তো এই জায়গাটায় যে কাজটা করছে ওয়্যার হাউসের একটা ফটো দিয়েছে, দেখো একটা এই ওয়্যার হাউসের যে ফটো দিয়েছে, ফটো দেওয়ার পরে তার উচিত ছিল কি একটা স্পেস দেওয়া, সে কোনো স্পেস ইউজ করে নাই, এইটার গায়ে গিয়ে ওইটা লাগাই দিয়েছে। প্রত্যেকটা হেডিং এর পরে অবশ্যই তোমাকে একটা সিমিলার একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে দিয়ে যেতে হবে। এবং মেইন হেডিং এর পরে তুমি গঠন আছে যে চাইলে কোলন দিবা, মেইন হেডিং এর পরে চাইলে তুমি কোলন দিবা, তাছাড়া সব হেডিং এ তোমার কোলন ইউজ করা দরকার নেই। এরপরে আমরা একবারে সোজাসুজি যে জায়গায় চলে যাই সেটা আছে ম্যাটেরিয়াল স্টোর, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল যেগুলো ছিল অলরেডি আমরা যেটা বলছি, লেভেল, কি কি ধরনের এরিয়া, ওয়্যার হাউসে কোন জায়গায় কোনটা কি কি রাখা আছে, ঠিক আছে, কোয়ারেন্টাইন এরিয়া, ঠিক আছে, কন্ডিশনস ইন দ্য এরিয়া, পারপজ এরিয়া, পারপজ পাস, অ্যাক্টিভ রুম, ঠিক আছে। এই জায়গাটা যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়্যার হাউসে নর্মালি বিভিন্ন ধরনের যত প্রোডাক্ট এবং যত ধরনের আইটেম গুলো রাখবো, এই জায়গায় যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে তোমার অবশ্যই একটা নর্মাল টেম্পারেচার মেনটেন করার কথা আছে। যদি তোমার এই জায়গাটায় তুমি এসি নাও থাকে তারপরেও নর্মাল টেম্পারেচার অর্থাৎ তোমার অ্যারাউন্ড 25, এই জায়গায় লিখেছে দেখো 22 থেকে 25, টেম্পারেচারের দিকে একটু খেয়াল রাখতে হবে, জাস্ট যাতে আমার এই জায়গাটায় যত স্টোর ম্যাটেরিয়াল আছে এগুলো যেন কোয়ালিটি ঠিক থাকে, যার কারণে টেম্পারেচারটা নর্মাল টেম্পারেচার 22-25 আছে কিনা এই জিনিসটা খেয়াল রাখা হয়। রিলেটিভ হিউমিডিটি আরএইচ বলে, যেটা রিলেটিভ হিউমিডিটি অবশ্যই কত 67 থেকে 75 সাধারণত রিলেটিভ হিউমিডিটি সাধারণত থাকে। এরপরে তোমার অন্যান্য যেগুলো কিছু কিছু সেন্সিটিভ যেটা প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো টেম্পারেচার মেনটেন না করলে হয়তো কোয়ালিটি গুলো হয়ে যাবে, সেই সব জায়গায় যেমন তোমার কি করা আছে 8.5 থেকে 14.4 এই জায়গায় টেম্পারেচারটা রাখা আছে। এই জায়গায় রিলেটিভ হিউমিডিটি হবে 45 থেকে 60, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে বেসিক্যালি কি কি ধরনের প্রোডাক্ট আমরা কোন সেকশনে রাখছি, সেভাবে করে আমরা কি করব টেম্পারেচারটা সেভাবে মেনটেন করব। এরপরে যে জিনিসটা এই জায়গায় দেখো ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, জাস্ট ওয়্যার হাউসে ওই জিনিসগুলো একটা আউটলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে কোন সেকশনে আমরা কি কি জিনিস রাখছি, ঠিক আছে। এটা একটা জাস্ট একটা ফিগারের মাধ্যমে আউটলাইন দিয়ে দেখা যায়। এখন এই যে আউটলাইন, এই জায়গায় দেখো আগে যে টেবিলের যে একটা ইউজ করছে, ও টাইটেল ইউজ করেছে, ওটা বলে বোল্ড দেয় না, এই জায়গায় দিয়ে রেখেছে বোল্ড। আমার অবশ্যই একটা সিমিলারিটিস থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, স্পেস সিমিলারিটিস এগুলো যেন থাকে। এরপর একটা জিনিস দেখো টিসিএস বলে একটা জিনিস বলছিলাম আমরা, তোমার ট্যাবলেট ক্যাপসুল সেকেন্ড বলে যে সেকশনটা, এই সেকশনে তোমার এক কি হবে, তোমার ট্যাবলেট, এই সেকশনে ট্যাবলেটের কাজ হবে, ক্যাপসুলের কাজ হবে, আর একটা বলা আছে স্যাকেট, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, ফার্মাসিউটিক্যালের সকল ধরনের প্রোডাকশনের ক্ষেত্রে তোমার একটা ম্যানুয়াল, একটা বই সাধারণত ফলো করা হয়, যেটাকে সাধারণত আমরা বলি ফার্মাকোপোইয়া। তোমরা জানো মনে হয় ফার্মাকোপোইয়া বলি আমরা। এই ফার্মাকোপোইয়া সাধারণত কয়েক ধরনের আছে। তোমরা অনেক সময় দেখবা বাজার থেকে আমরা যেসব ওষুধগুলো কিনি, ওষুধের গায়ে অনেক সময় দেখবা লেখা আছে বিপি বা ইউএসপি। বিপির পুরো নাম হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপোইয়া, অর্থাৎ এটা হচ্ছে ব্রিটিশদের এস্টাবলিশড একটা ম্যানুয়াল, একটা প্রসিডিওর, যেটাকে বলে আমরা ব্রিটিশ ফার্মাকোপোইয়া। আর একটা আছে ইউএসপি, ইউনাইটেড স্টেট ফার্মাকোপোইয়া। এরপর আছে তোমার চাইনিজ ফার্মাকোপোইয়া, ইন্ডিয়ান ফার্মাকোপোইয়া। এই ধরনের বিভিন্ন কান্ট্রি তাদের নিজেদের মতো করে ডেভেলপ করেছে, যেগুলো সবচেয়ে এস্টাবলিশড এবং ভালো। সাধারণত আমরা অনেক সময় বলি বিপি বা ইউএসপি, জাপানিজ, এগুলো সাধারণত এস্টাবলিশড সবচেয়ে ভালো। তো যে কোনো একটা প্রসিডিওর তোমাকে, যে কোনো প্রোডাক্টের তৈরির ক্ষেত্রে তোমাকে একটা প্রসিডিওর তোমাকে মেনটেন করতে হবে। যে প্রসিডিওরটা তুমি মেনটেন করবা, তো এই যে বইগুলো যেগুলোকে আমরা ফার্মাকোপোইয়া বলি, ঠিক আছে, তো এই জায়গাটাই গণস্বাস্থ্য কেন্দ্র, আমি এরা লিখেছে যতটুকু, কোন ফার্মাকোপোইয়া ইউজ করে আমি জানি না, এরা লিখেছে ব্রিটিশ ফার্মাকোপোইয়া, যেটাকে আমরা শর্টে বলি বিপি। তোমরা অনেক সব প্রোডাক্টের গায়ে লেখা দেখবা যে বিপি, এই বিপিটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপোইয়া, ঠিক আছে। তো তোমার এই যে ট্যাবলেট, আমরা জানি ট্যাবলেট হচ্ছে কি, ট্যাবলেট সাধারণত তোমার একটা কোটেড একটা প্রোডাক্ট আমরা সাধারণত বলে থাকি, ঠিক আছে। বিভিন্ন সাইজের, বিভিন্ন ফর্মের সাধারণত কি করা হয়, এই প্রোডাক্ট গুলো সলিড ম্যাটেরিয়ালের গায়ে জাস্ট একটা আউটার লেয়ার সাধারণত কোটিং করে সাধারণত তৈরি করা হয়। তো এই ট্যাবলেট সেকশনটার ক্ষেত্রে কিভাবে ট্যাবলেট তৈরি করা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা গ্রানিউল নেওয়া আছে, ব্লেন্ডিং, কম্প্রেশন, কোনটা কি করা আছে জাস্ট একটা আউটলাইনের মাধ্যমে এরা এই জায়গায় দেখাইছে। এখন এই যে আউটলাইন যেটা দেখাচ্ছে, এই জায়গায় চাইলে নিচে একটা হেডিং দিয়ে ওভারভিউ বা তোমার আউটলাইন অফ দা কি
ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং চাইলে এই জায়গায় একটা আউটলাইন হিসেবে দেখায়, এটা একটা ফিগারের মধ্যে দেখানো গেলে দেখানো যাইতো। এখন প্রোডাকশন এরিয়াতে গঠন আছে ট্যাবলেটের কোন জায়গায় কি করা হয় সেটা ওই জায়গাটাই স্টেপ ওয়াইজ উল্লেখ করা আছে। এরপরে তোমার গ্রানিউল বলো, তোমার কোন সেকশনে কোনটা কি করা হচ্ছে, জাস্ট এই জিনিসগুলো তোমার স্টেপ ওয়াইজ দেখানো আছে। এটা গেল আমার ট্যাবলেট সেকশন।